একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন। তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবেই বললেন, শরীফ, ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমি তোমাকে অ্যাডজুটেন্ট পদে বহাল করতে চাই। দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসেবে তোমাকে আমি মনোনীত করেছি। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো। ব্যাচেলর হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন। আমি তাই সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার, আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন? বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমাচু করে বললেন, দেখো, জিএইচকিউ থেকে অর্ডার এসেছে কোনো বাঙালি অফিসারদেরকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে। তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বলে ফেললাম। আমার অনুরোধ, সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে। তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাবো। বোঝার চেষ্টা করো। নেহায়েত অপারগ হয়েই আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম। তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে। সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সবকিছুই করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে। তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষে নেই, মহা বিপদ হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বুঝিয়ে চলতে হবে আমাদেরকে। অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারোর সাথে আলাপ করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জিওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেয়া হলো জিওয়ান মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে। তার এ বদলিতে আশ্চর্য হয়ে গেল কুয়েটাতে অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এ অস্বাভাবিক পোস্টিংয়ে। ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের ঘুরে পড়ল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার, এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চাও? পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক। পাগল হয়েছ? ১,৫০০ মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেলিলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারি। এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে। অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার। যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? কি সব অদ্ভুত কথা ভাবছো? ইমোশনাল হয়ে এই ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্য শুধু বিপদ ডেকে আনবে না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য। অবাস্তব চিন্তাধারা। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে, টু রিমেইন লয়াল টু দ্য কনস্টিটিউশন, সো বি ফেথফুল অ্যান্ড প্রুভ ইউর ইন্টিগ্রিটি। পরিশেষে তিনি বললেন, তার উপর কড়া নজর আছে, তার সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সাথে যেন দেখা না করি। কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে। তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে, কিন্তু এ কি? আজ তার মুখ থেকে একই শুনছি। মুহূর্তে মনটা বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলো যাওয়া যাক। বেরিয়ে আসলাম। তিনি বললেন, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। ইভেন ইফ বাংলাদেশ বিকামস এ রিয়েলিটি, প্রিজার্ভ ইউরসেলফ। বাংলাদেশ কান্ট গো উইদাউট ইউ অ্যান্ড মি। তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা ঘিন ঘিন করে উঠল। এই সংসারে সত্যিই মানুষ চেনা দেয়। বিক্ষুব্ধ মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম।
এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করছিলেন সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম, স্যার এখনো সময় আছে, আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারদের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের। আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না, রওনা হয়ে গেলেন লাহোরের পথে। ফিরে এলাম হতাশ হয়ে। এবার একাই সিদ্ধান্ত নিলাম বেরেলি ডিপো উড়িয়ে দিব। কমান্ডো ট্রেনিং ছিল আমার। সিম্প্যাথেটিক ডিটোনেশনের মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে সাবোটেজ করে উড়িয়ে দিব ডিপো। তখন আমার বিশেষ এক বন্ধু ছিল ডিপোর চার্জে। তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে। পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম। ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্সের মেজর কাদেরের বাসায়। উদ্দেশ্য ছিল তাকে দিয়ে পরখ করিয়ে নেব আমার ট্রেসটা ঠিক হয়েছে কিনা। তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম। আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আটকে উঠলেন। বললেন, কি সাংঘাতিক, তোমার কি মাথা খারাপ হয়েছে ডার্লিং? তুমি কি বুঝতে পারছো না কি করতে যাচ্ছ তুমি? তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় কোয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে, তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। তাছাড়া তোমার এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না। আমার অনুরোধ তুমি আমাকে ভুল বুঝো না। এখানেও হতাশা। ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এ ধরনের কাজ থেকে বিরত থাকব। আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলেছিলাম। ইতিমধ্যে হঠাৎ করেই আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল। আমার মাথায় বাজ পড়ল। তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল, ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনাও বাদ দিতে হলো। দুঃখ পেয়েছিলাম অনেক, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো। নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায়। ঠিক করলাম পালিয়ে যাব, গিয়ে যোগ দিব স্বাধীনতা সংগ্রামে। এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে। লনে বসে আলাপ করছিলাম দুজনে। হঠাৎ করে নূর বলল, স্যার ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছেন, জরুরি আলাপ আছে। ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব।